আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমার সাথে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রবীন্দ্রনাথ বাবু, অনেক ধন্যবাদ খুব অল্প সময়ের নোটিসে কথা বলার জন্য। রবীন্দ্রনাথ ভট্টাচার্য একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। রবীন্দ্রনাথ বাবু, আজকে হ্যাঁ, ধর্মেন্দ্র, শুনতে পাচ্ছেন আমার বলুন। কথা? আমি শুনতে পাচ্ছি, বলুন। আজকে কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান রিজাইন করেছেন। এই রেজিগনেশনের পরে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের দুর্ভেদ্য দুর্গ কি কোথাও না কোথাও একটা ছোট গর্ত হলেও সেই দুর্গে কি একটা ছোট গর্ত হয়েছে, নাকি এই রেজিগনেশনের পরে মোদী সরকার, মোদী পার্টিকুলারলি, আরো স্ট্রং হয়ে ফেরত আসবে মরালি? না, একটা গর্ত তো হয়ে গেলই। কারণ আহ, যেভাবে এই প্রতিবাদকে শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হলেন মোদী সরকার, তার থেকে এটা পরিষ্কার যে দুর্ভেদ্য দুর্গে একটা ডেন্ট, মানে একটা খাঁজ পড়ে গেল এই প্রতিবাদের ঢেউয়ে। হুম। দেখুন, এর অনেকগুলো কারণ আছে। প্রথম হচ্ছে, এটা খুব আন্ডার এস্টিমেট করেছিলেন বিজেপি সরকার। কারণ প্রথম থেকে সোনম ওয়াংচু যখন অনশনে বসলেন, তখন থেকে একটা অবজ্ঞা, অবহেলা, যেন এটাতে কিছুই হবে না এইরকম একটা ভাব। এত বড় একটা ঘটনা, যাতে 14 জন ছেলে মেয়ে প্রাণ হারিয়েছে, অর্থাৎ তারা সুইসাইড করেছে, এবং এটা একবার নয় 3বার ঘটনা ঘটছে, এবং সব মিলিয়ে বহুবার পেপার লিকের ঘটনা ঘটছে ওই এক শিক্ষা দপ্তর থেকে, আজ 2015 সাল থেকে। অথচ ধর্মেন্দ্র প্রধান তার দায়িত্ব নিচ্ছেন না, এটা মানুষ মেনে নিচ্ছিল না। খুব তাড়াতাড়ি সেই জন্য এই সোনম ওয়াংচুকের অনশনের পরে সিজেপি পার্টির যে আহ, প্রতিবাদ আন্দোলন, সেটা একটা ব্যাপ্তি পেতে শুরু করলো। 30টা দিল্লির যন্তর মন্তর থেকে 30টা শহরে সারা ভারতে ছড়িয়ে পড়লো। এটা একটা বিরাট ব্যাপার। একটা আজকে এখানে হচ্ছে তো কালকে ওখানে, এবং একটা অসংগঠিত দলও নয়, তারা একটা ডাক দিয়ে দিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে হাজারে হাজারে মানুষ জমা হয়ে যাচ্ছে। এটা তো অভাবনীয় ব্যাপার। এবং কলকাতাতে যেরকম বিরাট বড় শিয়ালদা স্টেশনে জমায়েত হলো, এগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কোনো প্রতিবাদী শক্তি না, মানুষের ভিতরের যে বিদ্রোহ, ক্ষোভ, সেটা বেরিয়ে আসছে। এবং সেই জায়গাটা কিন্তু অবহেলা করেছে, যেটা দেরিতে হলেও মোদী সরকার বুঝবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে অপোজিশনের স্টান্স। রাহুল গান্ধী ক্রমশ এ ব্যাপারে কড়া বিষয় নিচ্ছিলেন। তাদের আহ, বলে দিয়েছিলেন যে এর পরের বার পার্লামেন্টে আসবার আগে যেন মোদীজি, নরেন্দ্র মোদী ঠিক করে আসেন যে ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দেবেন। এই যে তার কড়া স্ট্যান্স, এবং তার সঙ্গে সমস্ত বিরোধী দল এক হয়ে পার্লামেন্টের মধ্যে বক্তব্য রাখা, অর্থাৎ বিরোধীরা এই ব্যাপারে একজোট হয়ে গেল, এটা দ্বিতীয়। তৃতীয়, দেখুন, বিচার বিভাগ প্রথম বললেন যে তারা ওই ডোন্ট ওয়েস্ট মাই টাইম এটা বলেছিলেন চিফ জাস্টিস, কিন্তু মেট্রো স্টেশন, 16টা মেট্রো স্টেশন ক্লোজ হওয়ার পরে, শাটডাউন করে দেওয়ার পরে, সুপ্রিম কোর্টের সংলগ্ন যে মেট্রো স্টেশন সেটা বন্ধ থাকায় বহু সুপ্রিম কোর্টের আইনজীবী তারা আসতে পারছেন না সুপ্রিম কোর্টে, এবং তার জন্য তিনি যাতে সমস্ত বিচারপতিদের নির্দেশ দেন যাতে অ্যাডভার্স কোনো জাজমেন্ট না দেওয়া হয়, কারণ বহু আইনজীবী তারা বাইরে আছেন। এবং তিনি পরিষ্কারভাবে বললেন যদি এটা বেশি দিন আর বড়, অর্থাৎ বেলা 5টার পরে যদি এটা বন্ধ থাকে, মেট্রো স্টেশন যদি বন্ধ থাকে, তাহলে তাকে এটা ব্যাপারে ইন্টারভিউ করতে হবে। বিচার বিভাগ এগিয়ে চলে আসলো। তারপরে দেখুন, মাউন্টিং ইন্টারন্যাশনাল প্রেশার, বার্লিন, বিভিন্ন শহরে বড় বড় ডায়াসপোরার ভিড় হতে শুরু করলো। সুতরাং যে মোদিজির একটা বিরাট ইন্টারন্যাশনাল ইমেজ তৈরি হচ্ছিল, সেই ইমেজে ধাক্কা খেতে শুরু করলো। বার্লিনের কনজারভেটিভ এমপিরা বলতে শুরু করলেন যে যতই ট্রেড চুক্তি হয়ে থাক, আমরা ক্লোজলি ওয়াচ করছি যে কোন দিকে এই হিউম্যান রাইটস এর বিষয়টা যাচ্ছে। এবং সর্বোপরি আমি বলবো যে এই যে স্টারদের সাপোর্ট, অর্থাৎ জেনজিকে, সচিন থেকে শুরু করে সলমান খান একটু পিছিয়ে গেল, কিসের জন্য পিছিয়ে গেছিলেন জানি না, কিন্তু তিনিও সাপোর্ট করেছিলেন। তাহলে এই যে বিভিন্ন স্টার তারা সাপোর্ট করতে শুরু করলেন, সব মিলিয়ে সরকার বুঝতে পারছিল যে ধর্মেন্দ্র প্রধানকে রাখাটা তাদের কাছে টু কস্টলি হয়ে যাবে।
সুতরাং তাদের যে এই আচরণ সেটার থেকে বেরিয়ে আসা দরকার। এবার কিন্তু আমার সরিয়ে বক্তব্য হ্যাঁ, এবার সরিয়ে দেওয়ার পরে, এত কিছু ঘটনা ঘটার পরে, সরিয়ে দেওয়ার পরে মোদী সরকার, পার্টিকুলারলি নরেন্দ্র মোদী, কিভাবে তার পুরনো 56 ইঞ্চের ছাতির যে একটা ইমেজ, হি ম্যান, স্ট্রং ম্যান, সেটা কিভাবে উনি ফেরত আনবেন? মানে আপনার কি মনে হয়, কি স্ট্র্যাটেজি নেবেন উনি, যাতে আবার লোকে ওনাকে সেই বিগার দ্যান লাইফ ইমেজে দেখতে শুরু করে? কারণ এটা ব্র্যান্ডিং এ আঘাত পড়েছে, এটা ব্র্যান্ডিং এ আঘাত পড়েছে। একটা ব্র্যান্ডিং এ তো আঘাত করেইছে। সে ব্র্যান্ডিং এ আঘাত করলে সঙ্গে সঙ্গেই তো রিকভারি সম্ভব নয়। তবে যে চেষ্টাটা করবে যে যে তারা প্রচার করবার চেষ্টা করবে যে তারা জেনজিকে স্যাটিসফাই করতে শুরু করেছে। কারণ আমি এক্ষুনি দেখলাম যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ভেসে আসলো যে সরকারের পরবর্তী পদক্ষেপ হচ্ছে যন্তর মন্তর খালি করে দেয়। কারণ যন্তর মন্তরে যারা উপস্থিত হয়েছিল তাদের যে দাবি সেগুলো সব মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ সরকার তাদের দাবি মেনেছে, তোমরাও দাবি মেনে যন্তর মন্তর খালি করে দাও। সুতরাং যে সরকার, যে রেসপন্সিভ সরকার, একটা সংবেদনশীল সরকার, সেইটা বোঝাবার আবার চেষ্টা করবে যে জেনজিদের দাবি তারা সমস্ত মেনে নিচ্ছে। কিন্তু আমার বক্তব্য যে জলটা তো ঘোলা হলো, এইটাই যদি প্রথম দিকে কায়দা করে নিজেরাই একটা রিশাফল অফ ক্যাবিনেট মিনিস্টার্স করে যদি সরিয়ে নেওয়া হতো, তাহলে এই ডেন্টটাই পড়তো না। এই জিনিসটা এই জিনিসটা কেন মোদির মতো, যিনি মাটির গন্ধ শুকতে পান, মমতার মতো যিনি মাটির থেকে উঠে এসছেন, সিপিএম পার্টির বুদ্ধদেব ভট্টাচার্য, যারা মাটির পার্টি, এরা কেউই কেন বিভিন্ন সময়ে মাটির গন্ধ শুকতে দেরি করেন অথবা বুঝতে পারেন না? কি সাইকোলজি এর পেছনে? ক্ষমতা মাথা খারাপ করে দেয়। যারাই ক্ষমতায় বেশি দিন থাকে তাদেরই মাথা খারাপ হয়ে যায়। তারা বুঝতে পারেন না যে তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছেন। মানুষের যে দাবি, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, মানুষের যে চাহিদা, যেগুলো সাধারণ মানুষের ছোট ছোট বিষয়, সেইগুলো থেকে তারা পিছিয়ে যাচ্ছেন এবং বহু যোজন যোজন দূরত্বে চলে যাচ্ছেন। মানুষ একদিকে, তারা একদিকে, অথচ তারা মনে করছেন তারা তো মানুষের মধ্যে আছে, মন কি বাত বললি মানুষ সেটাকে মেনে নেবে। এটা তো হয় না। হ্যাঁ, কিন্তু একটা কিন্তু কিন্তু মোদী সরকারের খুব ভালো ইন্টেলিজেন্সি ব্যুরো আছে, যারা মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সমস্ত ইন্টেলিজেন্স অফিসাররা যারা প্রতিনিয়ত খবর দিচ্ছে প্রত্যেকটা সেক্টরে, ফার্মে কি হচ্ছে, ফার্মার্সদের মধ্যে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কি হচ্ছে, শ্রমিকদের মধ্যে, তারা স্টুডেন্টদের সাথে কলেজে আছে ছদ্মবেশে। এই ছদ্মবেশী ইন্টেলিজেন্স অফিসাররা যারা সোসাইটির প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে আছে, তারা তো ঠিক খবর দিচ্ছিল। এরা হয় কি, এরাও একটা সময়ে গিয়ে কিমলিয়ারের মেয়ের মতো রাজা যা শুনতে ভালোবাসেন সেটাই বলেন। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন না যে তারা ক্ষমতা যাওয়ার 3 দিন আগেও তিনি বুঝতে পারছেন না যে ক্ষমতাটা চলে যেতে চলছে এবং ব্যাপক পরিমাণে মানুষের এই ক্ষোভ তারা টের পেল না। কারণ তাকে বলবার সাহস হয় না, বা তাকে খুশি করবার চেষ্টা করে ভালো ভালো কথা বলে যেন আপনি জিতছেন। আমরা ফিরে আসি ককরোচ পার্টির কথায়। আপনার কি মনে হয় আগামী ছ মাসে আপনার প্রেডিকশন কি? ককরোচ পার্টি একটা সোশ্যাল মুভমেন্ট ছিল, সেটা কি ডিসলভ হয়ে যাবে, মিলিয়ে যাবে মানুষের মধ্যে, কারণ তাদের পারপাস সলভ হয়ে গেছে? না এটা আম আদমি পার্টি যেভাবে ইন্ডিয়া এগেনস্ট কারাপশন থেকে ফর্ম হয়েছিল, ঠিক সেই রকম একটা ভিন্ন ধরনের পার্টি ক্রিয়েট হবে এবং তার সামনে ছাত্র যুবরা থাকবে এবং সেই পার্টির কোনো ইনফ্লুয়েন্স থাকতে পারে 2029 নির্বাচনের ওপরে? দেখুন, আমার ধারণা এই পার্টিটা এইরকম ভাবে আর ডিসলভ হয়ে যাবে না। কারণ যে বড় সাফল্য তারা প্রথম ধাক্কাতেই পেয়ে গেল, তাতে এই যে বিটকে এবং সৌরভ দাস, এদের যে নেতৃত্ব, সেটা যে সফল হয়ে গেল সেটা প্রমাণিত। সুতরাং তারা সেই প্রমাণিত সত্যকে হারিয়ে দেবেন কেন? এবং যেখানে বহু মানুষ ব্লগে, সোশ্যাল মিডিয়ায় তাদেরকে সাপোর্ট করছেন, তারা তো বর্তমান যে মিডিয়া প্রতিষ্ঠিত মিডিয়া চ্যানেল, তাদের সাপোর্ট নিয়ে তারা পাননি। তারা পেয়েছেন সোশ্যাল মিডিয়া সাপোর্ট, ব্লগারদের সাপোর্ট। সুতরাং সেই সোশ্যাল মিডিয়া এবং ব্লগারদের সাপোর্ট তারা যদি পেয়ে নতুন ভাবে দল একটা ফর্মালি ডিক্লেয়ার করা এবং তার ভিত্তিতে নতুন ভাবে যুব সমাজকে
দিকে, তাদের প্রত্যাশা পূরণের দিকে যদি এগিয়ে যায়, আমি মনে হয় সেটা আশ্চর্যের কিছু হবে না, এবং সেটাই যথাযথ একটা পরিণতির দিকে যাবে, এবং সেটা হওয়ার যথেষ্ট সম্ভাবনাও আছে। রবীন্দ্রনাথ বাবু, আপনি একজন পরিচিত মুখ। এই যে আপনি বললেন মেইন স্ট্রিম মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াকে নিয়ে আমরা বিভিন্ন রকম হেনস্থার ঘটনা আহ, সারা ভারতবর্ষে প্রত্যেক দিন দেখছি, যেখানে রিপোর্টারদের, ক্যামেরাম্যানদের হেনস্থা করা হচ্ছে, এবং সেটা করতে করতে এখন এমন জায়গায় এসেছে যেখানে যেখানে যখন কলকাতা শহরে তাদেরকে ফিজিক্যালি মারা হয়েছে, এবং দিল্লিতে হেনস্থা যেটা হয়েছে সেটা খুব হিউমিলিয়েটিং ভাবে হয়েছে, তাদেরকে হুটিং করা হয়েছে, তাদেরকে বার করে দেওয়া হয়েছে ভেন্যু থেকে, এবং সেটা প্রত্যেকটা পাট্টাতেও তাই করা হচ্ছে। আপনি মেইন স্ট্রিম মিডিয়ার একজন খুব পরিচিত মুখ। আহ, আমাকে খুলে আপনার মনের কথা বলুন। আপনার কি মনে হয় যে মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে এখন আছে, খবরের কাগজ এবং টেলিভিশন, আমি কোনো পার্টিকুলার টেলিভিশন চ্যানেল খবরের কাগজ, আমি মেইন স্ট্রিম মিডিয়া একটা গোষ্ঠীকে বলছি, সেটা কি এইভাবেই থাকবে আগামী 5 বছর, নাকি একটা কিছু অল্টারনেট মিডিয়া এমার্জ করবে ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা খুব বড় আকারে আসবে, নতুন ব্র্যান্ডিং নিয়ে, আহ, যেটা মেইন স্ট্রিম মিডিয়ার স্টিগমা থেকে বেরিয়ে আসবে? দেখুন, মেন স্ট্রিম মিডিয়াতে যে খুব সাহসী সাংবাদিকরা নেই তা আমি বলবো না, মানে অসম্ভব সাংবাদিক, সাহসী সাংবাদিকদের আমি দেখেছি, তাদের রিল দেখেছি, তারা মন্ত্রীর মুখের উপর কি কথা বলছেন সেগুলো আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেগুলো যে পরিমাণ, সেটা সত্যি কথা বলতে কি আমরা যদি ধরি 20 to 25%। সুতরাং অধিকাংশ ক্ষেত্রেই যে কোনো কারণেই হোক, মেইন স্ট্রিম মিডিয়ার সাধারণ মানুষের যে বক্তব্য, বিভিন্ন ক্ষেত্রে তাদের যে বঞ্চনা বা তাদের যে প্রত্যাশা পুরো না হওয়ার যন্ত্রণা, সেইগুলো তারা তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। এখন তার মানে এই নয় যে সাধারণ আমার প্রশ্নটা খুব সিম্পল ছিল, যে আপনার কি মনে হয় যেভাবে মেইন স্ট্রিম মিডিয়া এখন আছে, যে গোষ্ঠীগুলো আছে, তারা সেইভাবেই থাকতে পারবে আগামী 5 বছরে? কোনো খুব বড় রদবদল মিডিয়াতে হতে চলেছে, নাকি মানুষ মেইন স্ট্রিম মিডিয়াই দেখতে থাকবে এবং বিশ্বাস করবে না, কিন্তু তাও দেখবে? হ্যাঁ, আমি ওটাতে এক্ষুনি যাচ্ছি। তার আগে আমি একবার অন্তত নিন্দা করব যে যারা এই যে সাংবাদিকদের হেনস্থা করলো তাদেরকে, তাদের কজ আমি ধরে নিলাম তাদের কজ রিফ্লেক্টেড হচ্ছে না মেন স্ট্রিম মিডিয়াতে, কিন্তু তাই বলে একজন সাংবাদিক তার কাজ করতে এসছে এবং তাদেরই বক্তব্য সেখানে তুলে ধরবার চেষ্টা করছে, তাদের প্রত্যাশা মতন হয়তো বা হচ্ছে না, তার জন্য তাদের হেনস্থার শিকার হতে হবে, তাদেরকে মারে বা যন্ত্রণার শিকার হতে, এখানে তো তাদের উপর ফিজিক্যাল আমি এখানে প্রচুর রঘুনাথ বাবু, আমি কোনো সাংবাদিক কিংবা কোনো গোষ্ঠী নিয়ে কথা বলছি না। আমি বলছি একটা মডেল, যেরকম আপনি বললেন সরকার, আমি মোদী সরকার নিয়ে কথা বলছি না। আপনি বললেন সরকারের ক্রেডিবিলিটি চলে গেছে, মোদীর ব্র্যান্ডিং খারাপ হয়ে গেছে, একটা দুর্গ ভেদ হয়েছে। সেগুলো যখন হয়েছে, মেইন স্ট্রিম মিডিয়ারও কি দুর্গ ভেদ হয়েছে? মেইন স্ট্রিম মিডিয়ার ক্রেডিবিলিটি চলে গেছে? মেইন স্ট্রিম মিডিয়াও, মালিকরাও কি এখন ভাবতে বসেছে যে আমরা সরকারের বিজ্ঞাপন নিয়ে সরকারের স্তুতি করলে আমরা কি বাঁচবো না? এটা একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এটা ঘটনা যে মিডিয়া যদি আলটিমেটলি তো মানুষের কাছে পৌঁছাতে হবে, সে অ্যাডভার্টাইজমেন্টই হোক বা যাই হোক, না পৌঁছালে সরকারের তো তার টাকা খরচ দিয়ে দেবে, কিন্তু কর্পোরেট হাউস তাকে টাকা দেবে না। তাহলে যদি জেনজি, যারা বিশাল পরিমাণ যুবশক্তি, তারা যদি রিফিউজ করে মিডিয়াকে, তাহলে সেখানে কিন্তু মিডিয়ার ক্রেডিবিলিটিটাও পড়বে। এবং সেই কারণে দেখুন, ইদানিংকালে ডিজিটাল মিডিয়াতে বিভিন্নভাবে ডিজিটাল মিডিয়ার যে উত্থান ঘটছে, এই ডিজিটাল মিডিয়ার উত্থান কিন্তু আগামী দিনে আরো বড় আকারে আসতে চলেছে। আপনি দেখবেন, দেখে নেবেন যে আগামী দিনে ডিজিটাল মিডিয়া কোন লেভেলে যাবে, যে এই যে প্রতিষ্ঠিত চ্যানেল, কারণ মানুষ এখন মোবাইল খুলে বিভিন্ন ওই একটা সন্ধ্যেবেলায় বসে একটা আসর সেটা দেখার নিশ্চয়ই দেখছে, কিন্তু তার পাশাপাশি তাদের হাতে মোবাইল থাকছে এবং হাজারটা চ্যানেলকে একসঙ্গে তারা দেখতে পাচ্ছে ডিজিটাল যে সমস্ত প্ল্যাটফর্ম সেগুলো। আপনি চেনা মুখ, প্রতিষ্ঠিত মেইন স্ট্রিম মিডিয়াতে আপনি চেনা মুখ বিভিন্ন চ্যানেলে, আপনি কি বার্তা দেবেন এই
জেনজি মুভমেন্ট, ককরোচ মুভমেন্ট থেকে শিক্ষা নিয়ে কি বার্তা দেবেন এই সমস্ত চ্যানেলের মালিকদের? আমি সাংবাদিকদের আনছি না, তারা চাকরি করে। মালিকদের, যে তারা যে ব্র্যান্ডটা 20 বছর ধরে বানিয়েছে, যে ব্র্যান্ডটা ধ্বস্ত হচ্ছে, ঠিক যেরকম একটা সরকার যে ব্র্যান্ড বানিয়েছে সেই ব্র্যান্ডটা আপনি নিজের মুখে বললেন যে কিছুটা ধ্বস্ত হয়েছে। আপনি কি হ্যাঁ। মেসেজ দেবেন এই মালিকদের, মেন স্ট্রিম মিডিয়াদের, যে তারা যেরকম সরকার বুঝতে পারেনি, তারা যাতে বুঝতে পারে যে তাদের ভবিষ্যৎ আমার ডগমগাচ্ছে? আমার কি করা একটাই উচিত? বক্তব্য, হ্যাঁ। আমার একটাই বক্তব্য যে আলটিমেটলি সমস্ত মিডিয়ার যে কন্টেন্ট সেটা মানুষের জন্য। মানুষ যদি সেটাকে রিফিউজ করে, প্রত্যাখ্যান করে, তাহলে কোনো অ্যাডভার্টাইজমেন্টেরই কোনো মূল্য থাকবে না, অর্থাৎ কোনো কর্পোরেট হাউসই তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট সুতরাং আপনি মালিকদের, আপনি সব সব এন্টারপ্রেনিয়ার যারা ওনার, যারা মেন স্ট্রিম মিডিয়ার ওনার, তাদের কি বার্তা দেবেন? ছোট্ট করে 2 লাইনে কি বার্তা দেবেন? আমি একটাই বলবো যে মানুষের যে প্রত্যাশা, যে অপ্রাপ্তির যন্ত্রণা, এইগুলোকে আরো মাটির কাছাকাছি গিয়ে বোঝার দরকার এবং সেই বুঝে সেটাকে প্রতিফলিত করার দরকার। আহ, শুধুমাত্র কিছু ক্ষমতাশালী লোককে খুশি করবার থেকে, অর্থাৎ ক্ষমতাশালী লোককে খুশি করবার জায়গায় সাধারণ মানুষ তাদেরকে যদি তাদের যে যন্ত্রণা, তাদের যে প্রত্যাশা, তাদের যে রবীন্দ্রনাথবাবু, চাহিদা, সেগুলো তুলে ধরার চেষ্টা। রবীন্দ্রবাবু, এই যন্ত্রণা চাহিদা তুলে ধরতে গেলে সরকারের বিজ্ঞাপন হারাতে হবে, আর বিজ্ঞাপন হারালে এই বিশাল অর্গানাইজেশন তারা চালাবে কি করে? এখানেই তো পুরো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা আসছে। না না, সরকারের যে আমরা অনেক ক্ষেত্রেই ধরে নিই যে, আমি ভয়টা জানেন তো একটা সংক্রামক ব্যাধি, যে প্রথমেই ধরে নিই যে আমি হারিয়ে যাব। একবার সব মিডিয়া যদি এইরকম ভাবে করতে শুরু করে, অর্থাৎ আমি বলছি না একেবারে সরকারের বিরোধী প্রচার করতে, আমি বলছি যে যথাযথভাবে মানুষের যন্ত্রণা গুলো, প্রত্যাশাগুলোকেও যদি তুলে ধরবার চেষ্টা করে, এক মিডিয়ার থেকে সরকার এক মিডিয়ায় যাবে, তার প্রত্যেকেই যদি করে, একটা মিডিয়ার মধ্যে যদি একটা সংযুক্তি থাকে, তাহলে কোন এক মিডিয়াকে ছেড়ে আর এক মিডিয়ায় যাবেন, কিন্তু সব জায়গাতে যদি একই রকম রিফ্লেকশন হয়, তাহলে সরকার যাবেন কোথায়? সরকারকেও তো তাকে মেনে চলতে হবে, তাকে কিছু বিধিনিষেধ তার ক্ষেত্রেও প্রযোজ্য, যেমন মিডিয়ার ক্ষেত্রে বিধিনিষেধ প্রযোজ্য, কিন্তু সরকারের ক্ষেত্রেও তো কিছু বিধিনিষেধ প্রযোজ্য, যে আপনারা এই লাইনগুলো ক্রস করবেন না। তাহলে সেই জায়গাটা যদি ধরে নিয়ে মিডিয়ার একটা সংযুক্তি দেখায়, নিশ্চয়ই তারা সাধারণ মানুষের প্রত্যাশা, প্রাপ্তি অপ্রাপ্তি এগুলো অনেক ভালোভাবে তুলে ধরতে পারবে। রবীন্দ্রবাবু, আমার শেষ প্রশ্ন, সময় কম, আমার শেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গের সব যুব নেতা, ঋতুব্রত একটা সময় যুব নেতা ছিল, কোহিনূর বলে একটি ব্রাইট যুব নেতা, যে এখন ঋতুব্রত ক্যাম্পে যুব নেতা হয়েছে, মমতার ক্যাম্পের যুব নেতাদের, প্রিয়াঙ্কা আছেন, এইরকম যুব নেতাদের প্রতি আপনার কি বার্তা? অভিজিৎ দীপ্তেকে সামনে রেখে, যে ছেলেটি পুরো ককরোচ মুভমেন্টকে আমেরিকাতে বসে অর্গানাইজ করে এক কাপড়ে ইন্ডিয়া চলে এলো, এসে এই মুভমেন্টটা করলো সমস্ত রিস্ক নিয়ে, তাকে মাথায় রেখে বাকি দলের যুব নেতাদের প্রতি আপনার কি বার্তা? খুব ছোট্ট করে, আমাদের সময় কম। শুধু একটাই বলবার যে যুব সমাজকে বুঝবার চেষ্টা করুন, যুব সমাজের প্রত্যাশার সঙ্গে বোঝার চেষ্টা করুন। মানে কি এই যুব নেতাদের প্রতি আপনার কি বার্তা, কি করা উচিত? মানে নেতৃত্ব যা বলছে সেটা মেনেই সবকিছু করে দেওয়া, এটা না করে, বা নিজের স্বার্থান্বেষীর একটা সুবিধাকে চরিতার্থ করবার চেষ্টা না করে, কিছুটা ভয় ছেড়ে দিয়ে সাহসের সঙ্গে মানুষের যে ক্ষোভ, যন্ত্রণা, সেগুলোকে যথাযথভাবে তুলে ধরবার চেষ্টা করুন। আপনি যে কোনো দলের নেতা হন, আপনার পাশে মানুষ এসে দাঁড়াবে, যে কোনো দলের জীবনে তার পাশে এসে দাঁড়াবে। অভিজিৎ দীপকেই বা সৌরভ দাসের পাশে যে এত যুব সম্প্রদায় এসে দাঁড়ালো, তার কারণ হচ্ছে তারা তাদের স্বার্থের কথা না ভেবে এই পরবর্তী প্রজন্মের কথা ভেবেছে। কিন্তু সৌরভ দাস আর অভিজিৎ দীপ্তের কোনো বস ছিল না মমতার মতো, ঋতব্রতর মতো, রাহুল গান্ধীর মতো, যাদের যে বসের জন্য তারা পদ পেয়েছে। তারা সুতরাং যেখানেই বস আছে সেখানেই সেই পার্টির কথা তাকে মেনে চলতে হবে, যাকে পার্টি লাইন বলে। সুতরাং এই যুব নেতারা এখন কি করবে? কারণ যারা জেন জি,
তাদের নতুন হিরো হচ্ছে দীপ্তে আর সৌরভ দাস। এই যুব নেতাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? তাদের পরবর্তী পদক্ষেপ তাদের অর্গানাইজেশনের মধ্যে তাদেরও নেতৃত্বের বিরুদ্ধে লড়তে হবে। ইন্টারনাল স্ট্রাগল তো সবসময় একটা চলতেই থাকে। তাদেরও তাদের বক্তব্য যে যথাযথ সেটা তাদের প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে হবে, এবং যদি সেটা প্রতিষ্ঠা করতে না পারে সংগঠনের বাইরে আসতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। যদি সংগঠনের মধ্যে থেকে নেতৃত্বের কথা মেনে এবং নিজের স্বার্থান্বেষী সুবিধা চরিতার্থ করবার জন্য এইরকম তাদের বক্তব্য যা যা সরকার নেতারা যা বলছেন সেটা তুলে ধরবার চেষ্টা করে মানুষ থেকে দূরে থাকে, মানুষ তাদেরকে পাত্তা দেবে না বা যুব সম্প্রদায় তাদের পাত্তা দেবে না। অভিজিৎ দীপকে এবং সৌরভ দাস সেটা প্রমাণ করে দিলে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য স্পষ্টবাদী বক্তা আপনি, খুব ভালো লাগে সবসময় আপনার কথা শুনতে। অনেক ধন্যবাদ। খুব কম সময়ের নোটিসে আপনি ট্রু নিউজ বাংলার সাথে কথা বললেন। আবার ফিরে আসবো পরের সপ্তাহে আপনার কাছে, এটা জানার জন্য যে এই মুভমেন্টটা শেষ হয়ে যাবে নাকি সত্যি আপনি যেরকম প্রেডিক্ট করলেন এটা একটা ট্রান্সফর্ম করবে একটা পলিটিক্যাল পার্টির জন্য। সেটার জন্য হয়তো আগামী 7-10 দিন আমরা বুঝতে পারবো। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ।